নায়েব মশাই, তেনার কারবার, সম্পত্তি, টাকা কোথায় কি রাখা আছে সব কিছুর হিসেবপত্র এখানে নিয়ে আসুন। আগে ঠিকই শুনেছেন নায়েব মশাই। আমি জানতে চাই তেনার সম্পত্তি, কারবার, টাকা কোথায় কি রাখা আছে। নায়েব মশাই, এক্ষুনি সেরেস্তায় লোক পাঠান। সেখানে দলিল দস্তাবেজের একখানা সিন্ধুক আছে, সেখানেই সব হিসেব রাখা আছে। আগে আমি এখনই নিয়ে আসছি। মা, আমি বলছিলাম এই মুহূর্তে বিষয়, সম্পত্তি, হিসেব নিকেশ এগুলো দেখা কি খুব প্রয়োজনীয়? আপনার উপর তো এমনি অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, এখন সব থাক না মা। বাবা রামচন্দ্র, এখনই সবকিছু ভালোভাবে দেখে শুনে না নিলে আর সকলে এই সম্পত্তি, কারবার নুটে পুটে খাবে। তেনার এত কষ্টের টাকা, সম্পত্তি, কারবার এমন ভাবে তো তছনছ হতে দেওয়া যায়নি। এনেছেন নায়েব মশাই? আগে হ্যাঁ। মথুর, তুমি সব সম্পত্তি, কারবারের হিসেবপত্র সবার সম্মুখে পড়ে শোনাও, সবাই ভালো করে শুনে নিক। মা, এসব আমরা জেনে কি করব? না বাবা, প্রয়োজন আছে, তোমাদের অধিকারও আছে। পরে কারোর যেন মনে না হয় কারোর থেকে সম্পত্তি লুকোনো হচ্ছে বা কেউ লুকিয়ে রাখছে, এমন খেয়াল তো হতেই পারে বাবা। তাহলে শুরু করি মা। নগদ ৬৮ লক্ষ টাকা রয়েছে। এছাড়াও স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে প্রচুর পরিমাণে। যেমন তার হিসেবটাও বলো মতুর। আগে ১২ নম্বর রাসেল স্ট্রিটে দোতলা কুঠি বাড়ি, ২ নম্বর পোলক স্ট্রিটে দোতলা কুঠি বাড়ি, ৭৪ নম্বর ধর্মতলা স্ট্রিটে দোতলা কুঠি বাড়ি, ধর্মতলায় ৫খানা বাড়ি রয়েছে মা। মোট কলকাতায় বাড়ির সংখ্যা দাঁড়াচ্ছে ৪০। এছাড়াও দোকানের সংখ্যা ৩, গুদাম রয়েছে ৫খানা, বাগান বাড়ি রয়েছে, বস্তি রয়েছে ৫খানা। বাবা, কলকাতার মধ্যেই এত কিছু? কলকাতার বাইরেও নিশ্চয়ই অনেক সম্পত্তি, তালুক ইত্যাদি রয়েছে। তাও আছে। ভূ সম্পত্তি ছড়িয়ে আছে রংপুর, যশোর, খুলনা, ২৪ পরগনা, হুগলি এসব অঞ্চলে। তালুকও রয়েছে সেসব স্থানে, যেমন শরৎপুর, শালবাড়ি, মকিমপুর, জগন্নাথপুর। বেশ, সবই শুনলুম। এবার আমার একখানা প্রস্তাব আছে। এই সব কিছুর ভার আমি আমার ৩ জামাইয়ের ওপর দিতে চাই। আমি ভাগ করে দেব কে কোন দিকটা দেখাশোনা করবে আমার হয়ে। সব সিদ্ধান্ত তাহলে আপনিই নিচ্ছেন বৌঠান? কিন্তু কারবার সামাল দেওয়া তো মেয়ে মানুষের কাজ নয়।
সম্পত্তি তছনছ হয়ে যাবে এই ভেবে নিজে রাজ ধরতে চাইছেন। এবার তো সবকিছু একেবারেই শেষ হয়ে যাবে। খুড়োমশাই, বাবা মশাই কিন্তু এই সব কিছুই মায়ের নামে করে দিতে চেয়েছিলেন। আহ মতুর, এই বিষয়ে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা প্যারি, তুমি কোন দিকটার দেখভাল করতে চাও বলো? আমায় ক্ষমা করবেন মা, এসব আমার দ্বারা হবে না। আপনি বরং আটা মশাই মথুরকে এর গুরুভার দিন। বেশ, তবে বড় জামাইয়ের ওপর আমি জমি জমা তালুক এসবের ভার দিলুম নায়েব মশাই। আর কলকাতার জমি বাড়ি দোকান কারবার যা যা আছে সবকিছু মতো সামলাবে। কি বাবারা, তোমরা রাজি তো? কিছু মনে করবেন না বৌঠান, আগে আমার মনে হতো যে সম্পত্তির বিষয়ে আপনার মায়া একটু কম, যেভাবে দান ধ্যান করতেন, কিন্তু এখন মনে হচ্ছে সবটাই আপনার ভরং ছিল দাদার মন ভোলানোর জন্য। না হলে দাদা শ্রাদ্ধ হলো না আর আপনি সম্পত্তির হিসেব করতে বসে গেলেন। খুড়োমশাই, মায়ের সম্পর্কে এমন কথা বলার স্পর্ধা করবেন না আমার। মতর, শান্ত হও। কে কি কইল না কইল তাতে আমার কিচ্ছু যায় আসেনি। ভাই, এবার তুমি তোমার কাজে যাও। তুমি নিশ্চয়ই তোমার কারবারের খেতি করে আমার উপকার করতে আসবে না? মা, আপনি কেন যে কাল ওনাদের যেতে দিলেন না? তোমাদের বাবা মশাইয়ের কথা চিন্তে করে। যতই হোক তিনি তো তেনারই ছোট ভাই। আর বাবারা, তোমরা এ নিয়ে কোনো চিন্তে করো না। আচ্ছা বাবা রামচন্দ্র, আগে তোমার এই ভার নিতে কোনো আপত্তি নেই তো? না মা, যদি আপনার এতে সুবিধে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। মা, আমায় একটু সময় দেবেন। আমি জানাচ্ছি আপনাকে কিছুক্ষণের মধ্যে এই দায়িত্ব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব হবে কিনা। তোমরা এখন এসো, দেখি মতুর কি সিদ্ধান্ত নেয়, তারপর না হয় অন্য ব্যবস্থা নিতে হবে। মা, আমি একবার মথুরের সাথে কথা বলবো? না বাবা, তার কোনো প্রয়োজন নেই। দেখি সে কি করে। যিনি এই বিপদ দিয়েছেন তিনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। আমি আর কোনো কিছুতেই ভয় পাইনি। তোমরা এখন এসো বাবারা। এই যে মা কি কইলো আপনাকে? হ্যাঁ, আপনার ভাগ্যে কিছু জুটেছে? হ্যাঁ, মা চাইছেন আমি যাতে কলকাতার বাইরে বাবা মশাইয়ের যে জমি জমা তালুক রয়েছে তার দায়িত্ব নিই। একটু জলটা দাও। কি কইছেন কি আপনি? মা নিজে মুখে এই কথা কইলো?
হ্যাঁ, আচ্ছা কইছিলাম যে আপনাকে সব দায়িত্ব দিয়েছে, মতুর বাবুকে কিছু দায়িত্ব দেওয়া হয়নি? তা কেন হবে? মথুরও দায়িত্ব পেয়েছে। মথুর পেয়েছে কলকাতায় যাবতীয় যা সম্পত্তি আছে তার। প্যারি অবশ্য দায়িত্ব নিতে চায়নি, সেই কারণেই মা বাবা মশাইয়ের সম্পত্তির দায়িত্ব আমাদের দুই জামাইয়ের মধ্যে ভাগ করলেন। মতুর বাবু কলকাতার দায়িত্ব পেয়েছেন? হ্যাঁ, যাকে যাক, সে আর কত হবে। তুমি কি কম ভাবছো পদ্ম? তুমি ভাবতে পারবে না বাবা মশাইয়ের কারবার কত বড় পদ্ম, তুমি ভাবতে পারবে না। বাবা মশাইয়ের কারবার, সম্পত্তি, ব্যবসার কোনো মাপ পরিমাপ নেই পদ্ম। সেই কারণেই হয়তো মথুর কিছুটা সময় চেয়েছে। পদ্ম জানো, আমি এতদিন ধরে কারবার দেখছি, আমি এতদিন জানতুমই না বাবা মশাইয়ের কারবার এতটা বড়। এত বড় কারবার সামলানো সে তো চারটিখানি কথা নয়। সেই কারণেই মনে হয় মধুর সময় চেয়ে। তার মানে আপনাকে নয়, হ্যাঁ, মতুর বাবুকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দেখো, আর সেটা শুনে আপনি নাচানাচি করছেন। আহা, আপনার এই ভালো মানুষই না একদিন আমাদের সব মিনিস্ট্রি ক্যাম্পের আপনি মিলিয়ে নেবেন। আরে কি মুশকিল, ভালো মানুষের কি হলো? মা ভালো বুঝে যাকে যা দায়িত্ব দিয়েছেন সে তো সেটাই নেবে। আর দেখো পদ্ম, আমি কিন্তু এদিক থেকে অনেকটা প্যারির মতো, এত কিছু সম্পত্তির। উফ, তুমি 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 দয়া করে শান্ত হও, তুমি দয়া করে অশান্তি করো না। আর তাছাড়া শোনো না, মধুর তো এখনো দায়িত্ব নেয়নি। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না? আপনাকে এখানে ওখানে ছুটে বেড়াতে হবে, আর মতুর বাবু পায়ের ওপর পা তুলে বসে বাবুয়ানি করবে। আপনি থাকবেন তালুকে মুলুকে, আর মতুর বাবু চানবাজারের বাড়িতে। না, মা তো ন্যায্য বিচার করেনি। আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি। পদ্ম, পদ্ম শোন, পদ্ম, পদ্ম শোন, শোন পদ্ম, পদ্ম শোন, তুমি আমার সঙ্গে এসো, তুমি আমার সঙ্গে এসো। বসো, বসো এটা, বসো, বসো পদ্ম, বসো, বসো। পদ্ম, তুমি এই নিয়ে মায়ের সঙ্গে একটা কথাও আলোচনা করবে না। আমার একটা মান সম্মান আছে পদ্ম। আমি রাস্তার ভিখিরি নই যে বারবার আমি হাত পাতবো। আর তাছাড়া সিঁথিতে তো আমাদের একটা বাড়ি রয়েছে, সেই বাড়ি নিয়ে আমরা আমরা যথেষ্ট সুখী পদ্ম। আমি এই কাজ করছি শুধুমাত্র তোমার জন্য, এই দায়িত্ব নিয়েছি শুধুমাত্র তুমি চাও বলে। আর তুমি আমার দিকটা দেখবে না? হ্যাঁ, দোহাই পদ্ম, দোহাই। আপনি সব সময় এই কথাগুলো বলে আমাকে আটকে দেন। সব জায়গায় ভালো মানুষই করবেন নে, যেখানে যেমন সেখানে তেমন করতে হয়। এই কথাগুলো আপনি আর কবে বুঝবেন? মতুরবাবু কেন সময় চেয়েছেন? এটা দেখানোর জন্যই তো সময় চেয়েছেন যে কারবার, সম্পত্তি এসবের বিষয়ে ওনার কোনো আগ্রহ নেই। আসলে উনি সময় চেয়েছেন চিন্তা করার জন্য, কি করে আরো বেশি বেশি চাওয়া যায়। আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা না? তোর মেয়ের জামাই দাদা কইছিলেন মথুরবাবু নাকি কারবারের সব দায়িত্ব নিতে অস্বীকার করেছে। তা হঠাৎ এমন কি হলো শুনি? ভামশাই তো কইতে যে মথুরবাবুই নাকি এসব বিষয় আশয় সম্পত্তি কারবার সব থেকে ভালো সামাল দিতে পারে। তা হঠাৎ কি হলো এমন? তুই কথা কইছিলি তেনার সঙ্গে এই বিষয়ে? আমি আর কি কইব মেস্তিদি, তিনি কি শোনেন আমার কথা? এই যে তিনি মাঝরাত্রিরে খুড়োমশাইকে হাতে নাতে ধরলেন, আমাকে একটিবারও জানিয়েছিলেন আমার শোকের অবস্থা। আমি তেনাকে বারবার কই সাবধানে থাকতে। এখন তো ঘর থেকে বেরোনোরই কথা নয়। তেনার যদি কোনো বড় বিপদ আপদ হয়ে যেত। আহা, তুই তো চটে যাচ্ছিস কেন? আমার আর ধৈর্য থাকছে না গো মেজদিদি। এই যে মায়ের এখানে এত সব কথাবার্তা হলো, তোমাকে তো মেজ জামাই দাদা সবকিছুই কয়েছেন। বদ জামাই দাদাও নিশ্চয়ই বদ্দিদিকে জানিয়েছেন সবকিছু। একমাত্র আমি তোমার মুখ থেকে সবকিছু শুনছি। তিনি তো
তো একটিবার ঘরের দিকেও আসেন। কি মুশকিল, হয়তো সেরেস্তায় কোনো কাজকর্ম করছিলেন তিনি। উনি তো কয়েছিলেন যে মথুরবাবু যদি যদি সত্যি এসব দায়িত্ব নিতে অস্বীকার করেন তাহলে মায়ের পক্ষে সব কিছু সামাল দেওয়া খুবই কঠিন হবে রে। তুই বরং এক কাজ কর, তুই মথুরবাবুর সঙ্গে এই বিষয়ে আলাদা করে কথা কর, বুঝলি? হয়তো হয়তো তেনার কোথাও মানে লেগেছে বা বা অভিমান হয়েছে বা হয়তো কোনো বাধা আছে। সেটা আমি কি করবো মেসিদি? আমি তো আর তেনার মনের কথা জানিনি। তিনি কি আমাকে সে জায়গা দিয়েছেন? তিনি আমাকে 10 রকম ভাবে দেখাশোনা করেন, ডাকখোঁজ করেন, কিন্তু তেনার নিজের মনের কষ্ট চিনতে তিনি তো আমাকে কিছুই জানতে দেন না, শুধু একা একা কষ্ট পেতে থাকেন। মথুরবাবু এসে গেছেন। তোরা কথা কও, আমি সর্বদার ফল পাঠিয়ে দিচ্ছি। কি হলো আবার? চোখে জল কেন? কেউ কিছু বলেছে? কে আর কি কইবে কর? আপনি তো মুখ ফুটে কিছু কইতে পারেননি, তাই আমাকে মেসিদের কাছে শুনতে হয় যে আপনি মাকে কইছেন কারবারের কোনো দায়িত্ব নেবেন। মেসিদি তো আর জানেননি, আপনি আমাকে কিছু কইবার যোগ্যই মনে করেননি, তাই সে জানতে চেয়েছিল আপনার কি হয়েছে, কেন আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। বরজামাই দাদা বড়দিদিকে সব কিছু কন, মেজজামাই দাদাও মেসিদির অনুমতি নিয়েছেন, একমাত্র আমি অবাকি। বৈঠকখানে অত বড় একখানে সিদ্ধান্ত নেবার পর আপনি একটিবার ঘরেও আসলেন। হ্যাঁ সত্যি, বৈঠকখানা থেকে সরাসরি আসতে পারিনি। নায়েব মশাইকে সব খাতাপত্র দেখিয়ে দিচ্ছিলাম। আসলে মা হিসেব নিকেশ সব দেখতে চেয়েছেন, আমি ছাড়া তো আর কেউ তেমন জানে না। তবে আমি মাকে কোনো সিদ্ধান্ত জানাতে পারিনি, একটু সময় নিয়েছি। কেন? কার সঙ্গে আবার পরামর্শ করবেন? পরামর্শ? না না, পরামর্শ নয়, পরামর্শ করার মতো কিছু হয়নি, তবে অনুমতি নিতে হবে। কার? ও বুঝেছি, আপনি এই দশায় ভিতরে যাবেন তো? বেশ, আমি আপনার বাক্স প্যাচার গুছিয়ে। দাঁড়াও দাঁড়াও জগদম্বা, দাঁড়াও। আর তুমি তো দেখছি একেবারে তেতে আছো। হ্যাঁ, আগে মাথা ঠান্ডা করো, আমি তোমার অনুমতি নিতে এসেছি। তুমি আমায় কারবারে ভার নিতে না করেছিলে, মনে পড়ে? আপনি আমাকে কথা দিন, আপনি বাবা মশাইকে কইবেন যে আপনি আর এসবের মধ্যে থাকতে পারবেন না। কথা দিলাম। বাবা মশাই পরের দিনই চলে গেলেন, আমি আর কিছু বলতে পারলাম না। তাই মাকে সিদ্ধান্ত জানানোর আগে তোমার অনুমতি তো নিতেই হতো। তুমি যা বলবে আমি তাই করব। বিশ্বাস করো, কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু বলো মাকে কি জানাবো, হ্যাঁ না না। এসব আপনি কি করেছেন? আমার অনুমতি? আমি কি এত মানে যোগ্য নাকি? আপনি যা ভালো বোঝেন তাই করবেন। তা হয় না জগদম্বা, আমার জীবনে তোমার স্থান কোথায় আমি আগে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। তোমার যদি আপত্তি থাকে আমি তাহলে এসবের মধ্যেই ঢুকবো না। মায়ের পর এই সম্পত্তি কারবার সব তোমাদের মেয়েদের, আমি তো শুধু দেখাশোনা করব মাত্র, তাই না? মথুরবাবু মাফ করবেন, আপনারা কথা কইছিলেন, আমি তার মধ্যে ঢুকে পড়েই কথা কইছি। ছোট কুকি, পায়ে পড়ে ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা। তুই বলি এমন মান আর তোকে কেউ দেবে না রে, 7 জন্ম ঘুরে এলো এমন মান পাবি না তুই।
তাই ভালো কথা কইছি, ক্ষমাটা চেয়ে নে আর পাপের বোঝা বাড়াস নে। না না মেজদিদি, আর ক্ষমা চাইতে বলবেন না। আপনার বোন আমাকে দুটো কথা না শোনালে তার যে ভাত হজম হয় না, বদ হজম হলে আবার আরো বড় বিপদ। কি গো, তা কি বলবো? হ্যাঁ বলুন, না হলে যে মা বড় বিপদে পড়বে। বেশ, পরে কিন্তু আবার বলো না সম্পত্তির লোভে আমি হ্যাঁ বলেছি। দেখো, ছোট পুটি, আমি ঠাকুরের কাছে কামনা করি যেন তুই আমাদের মধ্যে সব থেকে সুখী হোস। পেয়ে নিয়ে সব থেকে কষ্ট তো তুই করেছিস গো। পণ্ডিত মশাই পড়ে শোনাতেন, পার্বতীও নাকি মহাদেবকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছিল, শেষ পর্যন্তই তার ভাগ্য খুলেছিল। আমারও বোধহয় তেমনটাই হয়েছে গো মেজদিদি। তিনি যে সত্যি দেবতার মতো মানুষ।